ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। আজকে হইতেছে আমাদের কুইক বুকস এর 5th ক্লাস। তো এই ক্লাসে আমরা বেসিক্যালি যে টপিকগুলা দেখার চেষ্টা করব, রিকনসিলিয়েশনের কাজ, যেটা আমরা অ্যাজ এন বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট হিসেবে সব থেকে বেশি করব। ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, পেপাল রিকনসিলিয়েশন দেখার চেষ্টা করব। আর দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। হাউ টু অ্যাড এ টিম মেম্বার ইন দ্য কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট ভার্সন, হাউ টু টেক অ্যাক্সেস ফ্রম ইয়ার ক্লায়েন্ট। মানে আমরা কাজ তো করব হইতেছে অনলাইনে, ক্লায়েন্টের কাছে কিভাবে আমি অ্যাক্সেস নিব সেই প্রসেসটাও আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে যাই ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলবো কিছু স্লাইড নিয়ে। রিকনসিলিয়েশন তো সবাই জানেন, তাই না? রিকনসিলিয়েশন জানেন না এমন কেউ আছেন? রিকনসিলিয়েশন মানে কি? সমন্বয়, কিসের সাথে কিসের সমন্বয় করি আমরা? ব্যাংকের সাথে, নগদের সাথে। মানে আমার লেজার বুকের আমি যেটা মেনটেন করি আর ব্যাংক যেটা মেনটেন করে, এই দুটার মধ্যে কি একটা মিসম্যাচ যদি হয়ে থাকে সেটাকে আমরা সেটেল করি, সেটাকে আমরা বলতেছি কি রিকনসিলিয়েশন, তাই না? এখন রিকনসিলিয়েশন করার জন্য ওয়ে হইতেছে দুইটা। একটা হইতেছে যদি আপনার ক্লায়েন্ট সে যদি কুইক বুকস এর সাথে ব্যাংকটাকে কানেকশন করে রাখে, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে ব্যাংক কানেকশন করা নাই, আপনাকে ম্যানুয়ালি ট্রানজেকশন গুলাকে নিয়ে আসতে হবে। একটা যদি সে ব্যাংকের সাথে কানেকশন করে দেওয়া থাকে, তাহলে কানেকশন করে দেওয়ার ফলে কি হবে, ব্যাংকের থেকে স্টেটমেন্ট গুলো সরাসরি কুইক বুকসে চলে আসবে। আর যদি আপনার কানেকশন করা না থাকে, তাহলে আপনাকে ম্যানুয়ালি সেগুলোকে ইম্পোর্ট করতে হবে। একই কাজ, এই প্রসেসটা দুইটারই কি একটু ডিফারেন্ট হলো। এরপরে যে প্রসেসগুলো সবার জন্য কম্পালসারি, সেটা হইতেছে ক্যাটাগরাইজেশন, যেটা আমরা সব থেকে বেশি নাম শুনবো, ক্যাটাগরাইজেশন। ক্যাটাগরাইজেশন জিনিসটা কি? আমাদের যে প্রত্যেকটা ট্রানজেকশনের কিছু লেজার হেড ব্যবহার হয়, তাই না? আমরা ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড ব্যবহার করি। এখন প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য কিছু লেজার হেড আপনাকে ঠিক করে দিতে হয়। যেমন ব্যাংক ইন্টারেস্ট, এটার জন্য কি ইন্টারেস্ট এক্সপেন্স আপনাকে ইউজ করতে হবে। তারপরে হইতেছে আপনার জন্য যদি কোনো আপনি ইউটিলিটি এক্সপেন্স করেন, ব্যাংকের থেকে টাকা পে করে থাকেন, তার জন্য লেজার হেড দিতে হবে ইউটিলিটি এক্সপেন্স। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলাকে ঠিক করে দেওয়া, এই জন্যই কিন্তু আপনাকে হায়ার করবে। আপনাকে ইম্পোর্ট করার জন্য হায়ার খুব কম করবে, কিন্তু আপনাকে মূল কাজটা হইতেছে ক্যাটাগরাইজেশন করা। মানে কোন খাতের জন্য এই খরচটা করা হয়েছে, সেই খরচটাকে বা সেই খাতটাকে চিহ্নিত করে প্রপারলি সেটাকে এন্ট্রি করে দেওয়া। এটাই হইতেছে রিকনসিলিয়েশনের ক্যাটাগরাইজেশন। এটাকে অনেক সময় নাম দেখবেন ফাইবার আপওয়ার্কে ক্লিন আপ, ক্যাচ আপ, এই নামগুলোতেও থাকে। ঠিক আছে? তো আসেন, রিকনসাইল এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকসে যদি থাকে, তাহলে প্রথমে ব্যাংকের নাম সিলেক্ট করতে হয়, ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন, রেজিস্ট্রেশন কোড তার একটা পাঠায় এসএমএস, ইমেল এবং ভয়েসের মাধ্যমে, ইনপুট ভেরিফিকেশন কোড দিতে হয় একটা। তারপরে কোন অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে চান, চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশে যেরকম কারেন্ট অ্যাকাউন্ট আমরা ইউজ করি, বাইরের দেশের নাম হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। ঠিক আছে? তারপরে তো সিলেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট, চেকিং, ক্রেডিট কার্ড, সেভিংস। তারপর চার্ট অফ অ্যাকাউন্টে আপনাকে সেটাকে প্রপারলি দিতে হবে। তারপরে স্টেটমেন্ট পিরিয়ড, মানে আপনি কোন স্টেটমেন্টটা আনতে চাচ্ছেন, কত তারিখ থেকে কত তারিখের স্টেটমেন্ট আপনি আনতে চাচ্ছেন, সেটা আপনাকে দিতে হবে। তারপর ব্যাংক ট্রানজেকশন অটোমেটিক্যালি আপলোড টু রিভিউ প্যানেল। ব্যাংক ট্রানজেকশনটা কোথায় গিয়ে আপলোড হবে? রিভিউ প্যানেলে। মানে উপরে যে কাজগুলা, এই কাজগুলা আপনার ক্লায়েন্টেরকেই করতে হবে, আপনি কোনোটাই করতে পারবেন না। কারণ কি? ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড, মানে আমাদের যেরকম আমাদের বাংলাদেশে যখন আমরা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করি, সেই অ্যাকাউন্টের কিছু ডিটেইলস থাকে, তাই না? সেই ডিটেইলস গুলা কি আমাদেরকেই ফিল আপ করতে হয়। ঠিক একইভাবে যখন কুইক বুকস এর সাথে ব্যাংকের কানেকশন করানো হবে, তখন সেই কাজটা সেই কাজটা আপনার ক্লায়েন্টই করে দিবে। তো আসেন দেখেন, আমি এই যে চিত্রের মধ্যে দেখেছি, প্রথমে আগে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। ওয়ার্ল্ডের সব ব্যাংকই আছে, শুধু বাংলাদেশ ব্যতীত। ঠিক আছে? তারপরে অরিজিনাল আইডি এবং পাসওয়ার্ড এগুলো দিতে হবে ব্যাংকের। তারপর কানেকশন করবেন। কানেকশন করার পর একটা তারা আপনার মানে আর কি ব্যাংকের ইয়া অনুযায়ী টু স্টেপ ভেরিফিকেশন, যেটা ইমেইল, ভয়েস অথবা এসএমএস পাঠাবে তারা। পাঠানোর পরে আপনাকে ভেরিফিকেশন কোডটা সেখানে সাবমিট করতে হবে।
দেওয়ার পরে আপনাকে বলে দিতে হবে এটা কোন টাইপের অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সেভিংস, চেকিং অ্যাকাউন্ট, মানি মার্কেট অ্যাকাউন্ট নাকি ট্রাস্ট অ্যাকাউন্ট। ট্রাস্ট অ্যাকাউন্ট এখন আর নাই, আগে ছিল। তো এটাকে কানেক্ট করার পরে এরপরে আপনাকে ডেট সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ডেটে চাচ্ছেন। ডেটটাকে সিলেক্ট করে তারপর যখন আপনি কানেক্ট দিবেন, এরপরে দেখেন ট্রানজেকশন গুলো কোথায় চলে আসবে, টু রিভিউ প্যানেল বা ফর রিভিউ প্যানেলে। ঠিক আছে, রিভিউ প্যানেলে এসে থাকবে। রিভিউ প্যানেলের পরে অপশন ক্যাটাগরাইজেশন, তারপরে কি এরপরে আমরা রিকনসিলিয়েশন করতে হবে। ঠিক আছে, তো যদি কানেকশন থাকে এটা একটা ফ্যাসিলিটি, সরাসরি রিভিউ প্যানেলে ট্রানজেকশন গুলো আপলোড হয়ে থাকে। আর যদি কানেকশন করা না থাকে আপনাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে। ওকে, এখন আসে রিকনসিলিয়েশন। আমি এখানে রিকনসিলিয়েশন নিয়ে লিখে দিছি কিছু। দেখেন, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এনশিওর পেমেন্ট দ্যাট হ্যাভ বিন প্রসেসড এন্ড ক্যাশ কালেকশন হ্যাভ বিন ডিপোজিটেড ইনটু দ্য ব্যাংক। দ্য রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হেল্প আইডেন্টিফাই ডিফারেন্স বিটুইন দ্য ব্যাংক এন্ড বুক ব্যালেন্স টু প্রসেস নেসেসারি অ্যাডজাস্টমেন্ট অর কারেকশন। মানে সোজা কথা, আপনার কুইক বুকস এর লেজারের সাথে কি ব্যাংকের লেজার বা ব্যাংকের স্টেটমেন্টটাকে মিলানোটাকে বলতেছে আমরা রিকনসিলিয়েশন। কিছু রিজন আমি দিয়েছি, আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংক সার্ভিস চেক, চেক প্রিন্টিং চার্জ, তারপরে কি ক্যাশ ডিপোজিটেড বাই থার্ড পার্টি, তারপর ডিসঅনার চেক, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। এগুলা কারণে কি বেসিক্যালি ব্যাংক বুক এবং আমার ইয়ার মধ্যে স্টেটমেন্ট গুলোর মধ্যে ডিফারেন্স হয়। এখন আসেন, রিকনসিলিয়েশন করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমি কি বলছি, পিডিএফ টু সিএসভি ফাইল কনভার্সন, এগুলা পিডিএফ থেকে সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই স্টেপটা দেখেন। প্রথমে চেক করতে হবে, চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য চার্ট অফ অ্যাকাউন্ট, মানে ব্যাংকের নামে চার্ট অফ অ্যাকাউন্টটা আছে কিনা সেটা আগে আপনাকে এনশিওর করতে হবে, তাই না? যদি না থাকে তাহলে কিসে রিকনসিলিয়েশন করবেন? তারপরে চেক করতে হবে, চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কিনা। তারপরে পিডিএফ থেকে সিএসভি তে ফাইল কনভার্সন করা। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ নেবেন, পিডিএফ নিয়ে তাকে সিএসভি তে কনভার্ট করতে হবে। সিএসভি মানে কমা সেপারেটেড ভ্যালু ফাইল। ঠিক আছে, পিডিএফ থেকে সিএসভি করার জন্য অনেক টুলস আছে ইন্টারনেটে ফ্রি, সেগুলো ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা দেখে দেব। আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু বলবে, মাথায় রাখবেন এখানে ক্লায়েন্টের কথাতে কোনো কাজ হবে না, কাজ হবে হচ্ছে স্টেটমেন্টের। ব্যাংক স্টেটমেন্টে যা বলা আছে সেটা ধরে আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে। ঠিক আছে, বাংলাদেশের মতো আবার করেন না, বাংলাদেশে ক্লায়েন্ট গুলো তো বুঝুন বাজুন দিয়ে মানে আর কি ব্যাংক স্টেটমেন্ট মিলায়, রিকনসিলিয়েশন মিলায়, কিন্তু বাইরের দেশে ওরা স্টেটমেন্ট গুলাকে বেশি প্রাধান্য দেয়। বাংলাদেশেও দেয়, দেয় না যেমন না, যারা আর কি মানে আর কি ট্যাক্স না দেওয়া বা ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাদের ক্ষেত্রে ডিফারেন্স হয়। বাট সবসময় মনে রাখবেন, ব্যাংকের স্টেটমেন্টটা হইতেছে আপনার জন্য বাইবেল। সেই স্টেটমেন্টটাকে ধরে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট এখন আপনাকে যেটা বলুন, তারপরে বলছে কি আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন। তারপরে সিএসভি ফাইলটাকে নিয়ে ব্যাংকের মধ্যে আপনাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ওই যে ব্যাংক যদি কানেকশন থাকতো তাহলে আপনার এই যে 3 নাম্বার আর 4 নাম্বার স্টেপ করার প্রয়োজন পড়তো না। আমি কি কথা বুঝাতে পারছি? 3 আর 4 করার প্রয়োজন পড়তো না যদি কুইক বুকস এর সাথে ব্যাংক কানেক্টেড থাকতো। যেহেতু ব্যাংক কানেক্টেড নাই, তাহলে আমার 3 আর 4 নাম্বার স্টেটমেন্ট করতে হবে, স্টেপটা করতে হবে। তারপরে বলছি ক্যাটাগরাইজ দ্য ট্রানজেকশন, এটাই হইতেছে সবথেকে মূল এবং ইম্পর্টেন্ট জায়গা, যেটার জন্যই আপনাকে অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে আর ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে হায়ার করবে একজন ক্লায়েন্ট। ঠিক আছে, ক্যাটাগরাইজ করা মানে কোনটা কোন হেডের আন্ডারে যাবে সেগুলাকে প্রপারলি দেওয়া। তারপরে ক্লিন আপ, এরপরে ক্যাচ আপ, এটা সেম নাম। এরপরে রিকনসাইল, মানে 6 নাম্বার স্টেপে গিয়ে আপনার রিকনসাইল করতে হবে। ব্যাংকের সাথে যদি কানেক্টেডও করা থাকে তারপরেও আপনাকে কি 5 আর 6 নাম্বার স্টেপ করতে হচ্ছে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি এই স্টেপগুলা? তা আসেন আমরা আপাতত পক্ষে ক্লিন থেকে বের হয়ে বাস্তব জীবনে চলে আসে নাকি। আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের জন্য আলাদা ফোল্ডার দেওয়া আছে, পেপ্যালের জন্য। এই যে ব্যাংক স্টেটমেন্ট। এখন
ব্যাংক স্টেটমেন্ট ওয়েলস ফার্গো ব্যাংক জুন, জুলাই, অগাস্ট 3 মাসের আমি দিছি। এখন কোন মাস আগে করবেন, কোনটা আগে দিয়ে শুরু করবেন বলেন। বললাম আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে 6 মাসের ট্রানজেকশন স্টেটমেন্ট গুলাকে রিকনসাইল করার জন্য। এখন আপনার শুরু করতে হবে কোনটা দিয়ে, জুন, জুলাই, অগাস্টের মধ্যে কোনটা দিয়ে স্টার্ট করব? জুন মাস দিয়ে স্টার্ট করব নাকি এখনো সবাই কনফিউজড যে কোনটা দিয়ে আর কি স্টার্ট করব, অগাস্টেরটা নাকি জুনেরটা? কোনটা দিয়ে স্টার্ট করব ভাই? তিনটা একসাথে স্টার্ট করব না? হ্যাঁ, যাক আমার কাজই তো তাই। আমি চাই আপনারা কনফিউজ থাকেন। একটা হইতেছে একটা স্টেটমেন্ট সম্পূর্ণ পিডিএফ, বাইরের দেশের স্টেটমেন্ট, ঠিক আছে? এরকম একটা স্টেটমেন্ট হয়। তো স্টেটমেন্ট পাওয়ার পরে সর্বপ্রথম কাজটা যেটা করতে হবে, আপনাকে ডেট দেখতে হবে, তার ওপেনিং ডেট, এন্ডিং ডেট। তারপরে দেখতে হবে কি বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্সের আর কি কি নাম হইতে পারে? ওপেনিং ব্যালেন্স, আরেকটা লাস্টের জনটাই কি হইতে পারে? হ্যাঁ, ওপেনিং আর বিগিনিং স্টার্টিং। আরেকটা হয় প্রিভিয়াস ব্যালেন্স। তিনটা যে কোনো নামে থাকতে পারে, বিগিনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স। তারপরে ওই স্টেটমেন্টে কত ডিপোজিট আর ক্রেডিট হয়েছে, ওই স্টেটমেন্টে কত উইথড্রল বা ডেবিট হয়েছে, প্রত্যেকটা খেয়াল রাখতে হবে, এবং এন্ডিং ব্যালেন্স। এই কয়টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন ক্লায়েন্ট তো আমাকে দিয়ে দিছে, ক্লায়েন্ট যদিও আপনাকে সিএসভি ফাইল বা এক্সেল ফাইল করেও দেয় স্টেটমেন্টের, আপনি তার কাছ থেকে রাজি হবেন না, বলবেন যে ভাই আমাকে স্টেটমেন্ট দেন, আমি স্টেটমেন্ট দেখতে চাই, ঠিক আছে? স্টেটমেন্ট তার কাছ থেকে চেয়ে নেবেন যে আমাকে পিডিএফ স্টেটমেন্টটা দেন, পিডিএফটা দেখে আমি এনশিওর হতে পারবো, ঠিক আছে? এখন আসেন এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাকে সবার আগে আমি স্টেটমেন্টটাকে রিকনসিলেশন করব, তাই না? তাহলে সর্বপ্রথম কাজ কি হবে বলেন কুইকবুকস স্টেপের মধ্যে? কনভার্ট করতে হবে সিএসভি। ওকে, তাহলে সিএসভি তে কনভার্ট করতে হবে। এতক্ষণ এত সুন্দর সিনেমা দেখালাম, হ্যাঁ? সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, তাহলে নিউ অ্যাকাউন্টে চলে যাব। যা আমাদের অনেকেরই ওয়েলস ফার্গো ব্যাংক আমরা ব্যবহার করছি, ঠিক আছে? ওই অ্যাকাউন্টে রিকনসিলেশন হবে না, নতুন অ্যাকাউন্ট নতুন ভাবে নাম চেঞ্জ করব। দেখেন ওয়েলস ফার্গো একটু চেঞ্জ করে নিব, ধরলাম নিউ বা রিকনসাইল। ওকে, নাম্বার দিয়ে দিলাম। এই অ্যাকাউন্টটা কি হবে বলেন? আর ডিটেল টাইপ কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? বা অনেক সময় চেকিং অ্যাকাউন্ট নাম থাকে, কারেন্ট বা চেকিং। অনেক কিছু আপডেট হয়ে গেছে ভাই, চেকিং বা কারেন্ট আমি তো বলেই দিলাম। এরপরে আমার কি দেখতে হবে, ওপেনিং ব্যালেন্স কত আছে, 1767.65, এটাকে আমরা ওপেনিং ব্যালেন্সে দিয়ে দেব। এরপরে ওপেনিং ডেট দেখেন তো, জুন 1, 2021, জুন 1, 2021, ঠিক আছে? এই কটা জিনিস দেখে নিব। আমার প্রথম স্টেপ, ব্যাংক অ্যাকাউন্ট ওই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা, তার স্টার্টিং ডেট আছে কিনা।
প্রপারলি দেখে নিব। তাহলে প্রথম কাজ শেষ, তাই তো? এরপরে আসেন, চলে আসব, এখন কি আমার কাছে স্টেটমেন্ট হাতে চলে আসছে। এখন আমাকে এটাকে কি করতে হবে? আপলোড করতে হবে, তাই না? আপলোড করার জন্য আবার কুইক বুকস নেভিগেশন প্যানেল ট্রানজেকশনের আন্ডারে চলে যেতে হবে ব্যাংক ট্রানজেকশনে। কোথায় কোথায় যাচ্ছি ভালো করে খেয়াল করবেন। ব্যাংক ট্রানজেকশন এখানেও ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এইখানেও দেখেন তারা কি বলতেছে, কি অটোমেট ইওর ইনকাম এন্ড এক্সপেন্স ট্র্যাকিং। এক নম্বরে বলছে কানেক্ট এ ব্যাংক অর ক্রেডিট কার্ড টু গেট স্টার্টেড, রিভিউ এন্ড অ্যাড ইওর ট্রানজেকশন, সি হাউ ইওর বিজনেস ডুইং। ঠিক আছে, তিনটা মাধ্যমে আপনি কি আপনার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে পারেন। এইখানে আপনাকে কানেক্ট অ্যাকাউন্ট করলে ওই যে আমরা যে স্টেপগুলো আপনাদের ছবি আকারে দেখালাম সেইগুলা স্টেপ আপনারা কানেক্টে পাবেন। কিন্তু এখন তো আপনার কানেকশনের দরকার নাই, আপনি কি করবেন? আপলোড ট্রানজেকশন, তাই না? চলে যান আপলোড ট্রানজেকশনে। এখানেও 5টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আমরা নরমালি কুইক বুকস এর আপলোডের ক্ষেত্রে কয়টা স্টেপ ছিল? কি কি ছিল বলেন? প্রথমে আপলোড করার অপশন দিত, তারপরে ম্যাপিং, তাই না? তারপর লাস্টে গিয়ে ইম্পোর্ট করতে হতো। এখানে 5টা অপশন। প্রথমে আপনাকে কি করতে হবে? ফাইলটাকে আপলোড করতে হবে, তারপরে আপনার ফাইলের প্রত্যেকটা জিনিস আপনাকে রিভিউ করতে হবে। রিভিউ করে একের পর এক স্টেপ আপনি যখন কমপ্লিট করবেন, দেন লাস্টে গিয়ে আপনার এটা ইম্পোর্ট হবে। এখন এখানে তারা দুইটা জিনিস সাজেস্ট করতেছে, একটা বলতেছে ম্যানুয়ালি আপলোড ইওর ট্রানজেকশন অর ব্রিং ইন ট্রানজেকশন অটোমেটিক্যালি, অথবা আপনি অটোমেটিক ট্রানজেকশন নিয়ে আসেন। এটাই রেকমেন্ডেড তারা বলতেছে, মানে যে কোনো ব্যাংক ফাইন্ড আউট করে নিয়ে এসে তার সাথে কানেক্ট করা। এখন যেহেতু আমাদের নাই, তাহলে আমরা কি করব? ম্যানুয়ালি করব। এক নম্বরে বলছে ওপেন এ নিউ ট্যাব এন্ড সাইন ইন ইওর অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে যাইতে বলতেছে। এক্সপোর্ট ইওর ব্যাংক স্টেটমেন্ট ডট সিএসভি ডট কিউএফ ডট কিউবিও ডট কিউএফএক্স অর ডট টিএক্সটি ফরম্যাট। তাহলে আপনাকে এক্সপোর্ট করতে বলছে সেই ব্যাংক স্টেটমেন্ট গুলাকে সিএসভি তে, তাই না? এখন আমার কাছে তো পিডিএফ আছে, এখন এটাকে কি করতে হবে? সিএসভি তে বানাইতে হবে। তারপরে বলছে 3 নম্বরে আপলোড ইওর ব্যাংক স্টেটমেন্ট। কথা বুঝাইতে পারছি? আপলোড করার জন্য আমাকে সাজেস্ট করতেছে। তাহলে আসেন, এখন আমরা অনলাইনে অনেক টুলস আছে, যেমন আপনাদেরকে দেখাই। ধরেন আগে স্টেটমেন্টটাই ডাউনলোড করে নিন। ওকে, আমি গিয়ে যদি গুগলে লিখে সার্চ করি পিডিএফ টু সিএসভি কনভার্টার, দেখছেন অনেকগুলো আসছে না? এই যে কনভার্ট ইওর পিডিএফ টু সিএসভি, জ্যামজার আছে, আই লাভ পিডিএফ আছে, তারপর অ্যাকুরেটলি কনভার্ট ব্যাংক আছে, কত আছে, তাই না? অনেকগুলো আছে না? এখন এগুলো একটা প্রবলেম হইতেছে, এগুলা ফ্রি দিছে আপনাকে, সব সময় সব ইউজ করতে পারবেন না। অল্প কয়টা ইউজ করার পরে তারা আপনার কাছে আবার টাকা চাবে। এখন তাহলে কি এটার বুদ্ধি কি বলেন? যখন আপনার কাছে ক্লায়েন্ট অনেক বেশি থাকবে, তখন আপনি পেইড ভার্সন কিনে নেবেন। এর আগ পর্যন্ত ফ্রি দিয়ে চালান, তাই না? ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রি, কোনো কিছুই লাগবে না। আসেন আমরা জ্যামজারে চলে যাই, চুজ ফাইল, ফাইলটাকে চুজ করব, তাই না? ফ্রিল্যান্সিং মানে ফ্রি না? তারপরে ফাইল টাইপ সিএসভি, সেখান থেকে কনভার্ট নাও। এই যে ডাউনলোড, চলেন আমরা দেখে আসি। কত সুন্দর ভাবে আসছে, তাই না? হ্যাঁ, আপনার স্টেটমেন্ট আপলোড করার জন্য কলাম লাগবে কয়টা? ডেট, ডেসক্রিপশন, টাকার কলাম লাগবে 2টা, 4টা কলাম লাগবে। এখানে তো আপনার জন্য কত সুন্দর তারা কলম করে রাখছে নাকি? এই যে একটা, 2টা। এখন অনেক কাজ স্মুথ হয়েছে। আগে একটা সময় আমরা এগুলা বসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে মানে আর কি ম্যানুয়ালি ঠিক করতাম, দেখছেন? এখন এই যে ঝামেলা, এটার একটা সমাধান আছে আমার কাছে।
সমাধানটা দেখাই দিই। সমাধান দেখাবো। সর্বপ্রথম আগে আপনার ডেস্কটপে চলে যান, একটা মাইক্রোসফট এক্সেল শিট নেন, নাম দেন ওয়েলস ফার্গো। জুন মাস করতেছি না, জুন। ওকে, দেখেন একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এক্সেলের চিহ্নটা কি এরকম থ্রি ডটের মতো না? হ্যাঁ। আর সিএসভি চিহ্ন কিরকম দেখতে, দেখবেন এই যে দেখছেন, এ দিয়ে কমা দেওয়া, কমা সেপারেটেড ভ্যালু। আচ্ছা, আমার আপাতত এই স্টেটমেন্ট দরকার। এখন আপনারা যে পিডিএফটা ডাউনলোড করবেন বা ব্যাংক স্টেটমেন্ট, তাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। মাউসের রাইট বাটনে গেলেই দেখবেন ওপেন উইথ, যে কোনো ব্রাউজার আপনার মনে যেটা চাই যে কোনো একটা ব্রাউজারে আপনি ওপেন করেন। ধরেন আমি আমার ফায়ারফক্সে ওপেন করলাম। ব্রাউজার ওপেন করলে দেখবেন এখানে একটা লিংক জেনারেট হয়েছে, এখানে একটা লিংক জেনারেট হয়েছে না? এই লিংকটাকে কপি করে নেন। এখন এক্সেল শিটটা ওপেন করেন, এখান থেকে ডাটা অপশনে চলে যান, ফ্রম ওয়েবে চলে যান, ডাটা ফ্রম ওয়েব। একটু লোড নিবে। যাদের 2021 ভার্সন আছে এটা সব থেকে ভালো কাজ করবে, ঠিক আছে? আগের ভার্সনে কাজ করবে না। তো যাদের যাদের নাই তারা বিভিন্ন দোকানে পাওয়া যায় এক্সেলের 2021 ভার্সন, ক্র্যাক ভার্সনই আর কি। তাদেরকে বললেই তারা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করে দিবে, ঠিক আছে? ইউআরএলটা এখানে পেস্ট করেন, ওকে দেন। এই দেখেন এস্টাবলিশিং কানেকশন। আবার 24 ভার্সন নিয়ে আসেন না, ওইখানে 24 অনেক প্রবলেম আছে। এই যে দেখেন নেভিগেটর, এখানে আমরা সিলেক্ট মাল্টিপল আইটেম অপশনটাকে চুজ করব। সিলেক্ট মাল্টিপল আইটেম। এখন আমরা এক এক করে বাম পাশ থেকে দেখবো আমার কোন কোন টেবিলের প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই। প্রথমে 1 নাম্বার টেবিলে আসেন, আমার কি এটা প্রয়োজন আছে? হ্যাঁ, নাকি দেখা যাচ্ছে না এই জন্য বলতেছেন না? টেবিল 2, এটা তো আমার প্রয়োজন নাই, অ্যাকাউন্ট নাম্বার কলাম এগুলো অ্যাক্টিভ সামারি। টেবিল 3, এই যে এটা আমার কি প্রয়োজন আছে, তাই না? তাহলে আমি এটাকে চেক মার্ক দেব। তারপর টেবিল 4 এ যাই, এটা আমার প্রয়োজন নাই। টেবিল 5, টেবিল 6, টেবিল 7, এটা দরকার নাই। টেবিল 8, মানে সে পুরা পিডিএফটাকে পড়ে রিড করে সে কি করছে, টেবিল বানায় ফেলছে। এরপরে আসবেন লোডের পাশে একটা ড্রপ ডাউন মেনু, লোডের পাশে ড্রপ ডাউন মেনু থেকে লোড টু অপশন, এখান থেকে দিবেন টেবিল, চুজ করবেন হইতেছে টেবিল, টেবিল দিবেন হইতেছে এক্সিস্টিং ওয়ার্কশিট, দিয়ে ওকে দেন। জাস্ট দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এখানে টেবিল হাজির হয়ে যাবে। হয়েছে? টেবিল, টেবিল একটু ডিজাইন করে নেন মনের মাধুরী মিশে। দেখেন আগে থেকে অনেক মানে আর কি ভালোভাবে আসছে, তাই না? আগে যেরকম অনেক বেশি ক্লাস ছিল, এখন একটু কি কম। এবার আসেন আপনার যেটা যেটা কলামের প্রয়োজন নাই সেটাকে ডিলিট করে দেন। আমার এন্ডিং ব্যালেন্সেরও প্রয়োজন নাই, তারপর নিচ থেকে এন্ডিং ব্যালেন্স। গতদিন কেন আমি এক্সেল শিট জিজ্ঞেস করছিলাম, এই যে আজকে দেখাবো। এই যে দেখেন একটা লাইন, এটা কি একটা লাইন না? 6-7, চেক, ক্রেডিট কার্ড, পারচেজ, পেপাল, এই যে এটা কি একটা লাইন না? সম্পূর্ণ একটা লাইন না? হ্যাঁ। অথচ লাইনটা কি হয়ে গেছে, 3টে লাইনে চলে গেছে না? এখন এটাকে এক লাইনে নিয়ে আসতে হবে। এই জন্য জিজ্ঞাসা করছি কে কে এক্সেলে এক্সপার্ট। বুঝছেন নাকি বোঝেন নাই? বলেন। আচ্ছা, তাহলে এবার এটাকে কি করব আমি, আগে এগুলো একটা সময় আমরা ম্যানুয়ালি বসতে ঠিক করতাম। 21-এর পরে এই ভার্সনটা আসার পরে একটু ইজি হয়েছে। এগুলাকে সবগুলাকে কপি করে নিয়ে এক লাইনে নিয়ে রাখি। আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন।
রিকনসিলেশন নিয়ে একটা মজার কাহিনী আছে। হুম। আচ্ছা, তো এই জন্য বলছিলাম এক্সেলে যে যেরকম এক্সপার্ট আছেন দ্রুত ভাবে তাহলে আর কি কাজগুলো করতে পারবে। আমি কি বুঝাতে পারছি সুমন ভাই? গতদিন আমি যে বলছিলাম এক্সেল এক্সপার্টের কথা এই কারণে বলছি, কারণ ব্যাংক রিকনসিলেশন যখন করতে যাবেন আপনার কিন্তু এই কাজটা করতেই হবে মাস্ট। আর মোস্ট অফ দ্য কেসেস আপনার ক্লায়েন্ট গুলো এরকমই পড়বে, ব্যাংকের কানেকশন নাই, আপনাকে এভাবে ম্যানুয়ালি এসে করতে হবে। এই হ্যাসেলটা আপনাকে অনেক বেশি পোহাইতে হবে। একুশের আগে এটা অনেক বেশি ঝামেলা ছিল, এখন তাও একটু হলেও স্মুথ হয়েছে আগের থেকে। ডাটা ডিলিট করে ফেলছি। ঠিক আছে না সবকিছু দেওয়া? দেখেন তো কয়টা ট্রানজেকশন ছিল আমার, স্টেটমেন্টটাকে যদি আমি একটু চেক আউট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ট্রানজেকশন ছিল না? দেখেন তো কয়টা। 12টা। তাহলে 12টা ট্রানজেকশন ছিল, 12টা আপলোডেড। এখন আসেন ডেটের ফরম্যাটটা করতে হবে ঠিক, না হলে আমাকে পরে ইন্ডিকেশন দিবে। বলেন ভাই ডেটের ফরম্যাটটা কেমনে করতে পারবো? আমার কুইক বুকসে ডেটের ফরম্যাটটা কি ছিল আমি একটু দেখি এই অ্যাকাউন্টে। এখন তাহলে আপনাকে এখানে কি করতে হবে, মান্থ ডেট তারপরে ইয়ার লিখবো। ভাই কেমনে লিখতে পারে বলেন তো এখানে? ফরম্যাট চেঞ্জ করে দেয়। হ্যাঁ, ওখানে বলতে রেখে রাইট বাটন ক্লিক করো ফরম্যাট চান, তাহলে সবগুলো হয়ে যাবে। আচ্ছা আমি নতুন করে একটা এক্সেল নিই, আগে এগুলাকে কপি করে নিয়েছি। কপি করলাম, এখানে এসে ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট এন্ড উইথড্রল, পেস্ট করে দিলাম। আমরা বাঙালিরাও হইতেছি ক্র্যাক, এই জন্য ক্র্যাক ভার্সন ইউজ করি আমরা। ওকে, তাহলে এখানে আমাকে করতে হবে কি, সবগুলাই সিলেক্ট করবো তাই না? জি, সিলেক্ট করলাম। ফরম্যাট কোথায়? ফরম্যাট সেল। ওকে গেলাম, এখান থেকে আমাকে কি করতে হবে, ডেটে চলে যেতে হবে। যাওয়ার পরে টাইপ মান্থ ডেট ইয়ার নাকি? এমএন অবলিক ডিডি অবলিক। আচ্ছা দেখি 2021 2021 সেই একটা সমস্যা। উপরটা বলে ব্রাশ করে দেয়, তার মধ্যে উপরে একটা ব্রাশ আছে, সবগুলো কাম লাগিয়েছে। ওকে, এগুলা কাজ করে না ভাই, মাঝে মধ্যে
এগুলা ঝামেলা আছে। এগুলো না দিলে কি হবে, পরে যখন আবার ইয়ে করতে যাবেন তখন দেখবেন যে এগুলো আবার আপনার জন্য পরে বলবে যে আবার এগুলো ঠিক করে নিয়ে আসুন, তখন ভেজালে পড়ে যাবে। আমাদের বর্ডার দিয়ে দিই। ব্যাস। তাহলে আমার ফাইল মোটামুটি রেডি। এখন এটা কিসে ফাইল হইলো ভাই? এক্সেলে, তাই না? আচ্ছা, এখন আমি ফাইলে যাই, সেভ এস দিই দিস পিসিতে। এখান থেকে সিএসবি আছে কিনা, সিএসবি কিন্তু অনেক কয়টা, এই যে সিএসবি কমা সেপারেটেড ভ্যালু না, অন্য সিএসবি আর এই সিএসবি মধ্যে তফাৎ আছে। দরকার হয় ইন্টারনেট থেকে করে নিতে পারবে, ঠিক আছে, কোনো ইস্যু নাই। তাহলে এবার আমি কি করব, আবার ব্যাংক ট্রানজেকশন চলে আসবো, আপলোড করতে যাব, আপলোড ট্রানজেকশনে যাব, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ, প্রথম স্টেপ ফাইলটাকে আগে আপলোড করে নিব, ঠিক আছে। এই যে আপলোড কমপ্লিট, গ্রিন সিগন্যাল, দেন কন্টিনিউ। সেকেন্ড স্টেপে চলে আসেন, সেকেন্ড স্টেপে আপনাকে বলছে কোন ব্যাংক এটা, সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য, এই যে ওয়েলস ফার্গো রিকনসিল, তাই না, দিয়ে কন্টিনিউ দেব। এই যে এখানে এটাকে বলা হয় ম্যাপিং, টেল আস অ্যাবাউট দ্য ফরম্যাট অফ ইউর ডাটা। আপনার বলছে ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল হেডার, মানে আপনার যে ফাইলটা আছে, যে ফাইলটা আমরা করছি, সেই ফাইলের মধ্যে কি হেডার পার্ট আছে কি? এ দেখেন সিএসবি হলে একটু চেপে যাবে ফাইলটা, ঠিক আছে। এ দেখেন এটার মধ্যে কি হেডার পার্ট আছে না, ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট এন্ড উইথড্রল, তাহলে ইয়েস। তারপরে হাউ মেনি কলামস, শো অ্যামাউন্ট, দুইটা কলামেও করা যায়, একটা কলামেও করা যায় কুইক বুকসে, কিন্তু জিরোতে একটা মাত্র কলাম থাকে। এখন যদি কেউ একটা কলামে ব্যবহার করে তাহলে প্লাস মাইনাস হিসাব করে নিতে হবে, হ্যাঁ, এক্সেলে করে আনতে হবে। এখানে আমি কয়টা কলাম ব্যবহার করছি, দুইটা, তাহলে আমি এখানে দেব টু কলামস। হোয়াট দ্য ডেট ফরম্যাট, এই যে দেখেন মান্থ, ডেট, ইয়ার। তারপর বলছে প্রথম ম্যাপিং স্টেপ টু, সিলেক্ট ফিল্ড, ডেট আমার শুরুতেও আছে ডেট, ডেসক্রিপশন আমার শুরুতেও আছে ডেসক্রিপশন, মানে রিসিপ্ট কোন কলামে দেখাইছি, ডিপোজিট না, আর এরপরটা কি উইথড্রল, মানে স্পেন্ড, স্পেন্ড মানি দেখাইছে হচ্ছে আমি উইথড্রল কলামে, এই যে উইথড্রল কলামে আমি এখানে স্পেন্ড মানি দেখাইছি, আর এটা দেখাইছি ডিপোজিট মানি। তারপরে চেক নাম্বার দিলে অপশনাল, যেহেতু কন্টিনিউ দিলাম। এই যে এইখানে আসেন, একটা কথা আছে, কথাটা পড়েন কি বলছে। পরে বলেন কে কে বুঝতে পারছেন। সিঙ্গেল অ্যামাউন্ট কলামের ক্ষেত্রে আমি বলছি যে ওইখানে যে এত বড় করে লেখা, লেখাটা কি বলছে আমি সেটা বলছি, সিঙ্গেল অ্যামাউন্ট ডাবল অ্যামাউন্টের কথা বলা নাই কিছু। প্লাস ফিগার এখানে বাইরের অনেক কয়েকটা ব্যাংক আছে, সেই ব্যাংকগুলা কি করে, তারা পজিটিভ ইনকামটা নরমালি কি আমাদের পজিটিভ হওয়ার কথা, তারা নেগেটিভ আকারে দেখায়,
আর এক্সপেন্স গুলাকে তারা পজিটিভ আকারে দেয়। এখন তাদের স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট থাকে, এই জন্য রিভার্স আকারে থাকে। এখন আপনি চাইলে এই যে এখান থেকে যদি আপনি স্টেটমেন্টটাকে দেখে সেম ভাবে নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট এখানে রিভার্স করে দিলেই কি প্লাস গুলা মাইনাস হয়ে যাবে, মাইনাস গুলা প্লাস হবে। আর যদি আপনি চান যে না আমি এক্সেলে সুন্দর করে করে নিয়ে আসবো, ওই কোনো সমস্যা নেই, তাহলে কিপ অরিজিনাল ভ্যালু, মানে সোজা কথা আপনার মিলতে হবে। এই যে এখন ধরেন ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টের আমরা যে সিএসবি করলাম এটা আপনাকে মিলাইতে হবে। তো আমার সবকিছু ঠিক আছে, যেহেতু আমি ঠিক করে নিয়ে আসি, আমি সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে দেন কন্টিনিউতে চলে যাব। 12টা ট্রানজেকশন আপলোড হবে। এই যে ইম্পোর্ট কমপ্লিট, তাই না? তারপর ডান, 6 নাম্বার স্টেপও কমপ্লিট। স্কিপ। এই যে এই প্যানেলটা কয়েকদিন আগে আপডেট হয়ে গেছে, যেটা ইউএসএ তে ছিল। সম্পূর্ণ এআইটাকে কানেক্টেড করে দেওয়া হয়েছে চ্যাট জিপিটি, এখানে সম্পূর্ণটা চ্যাট জিপিটি কানেক্টেড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমরা তো, আমার স্টুডেন্ট অনেক মেধাবী, নোবেল জয়ী স্টুডেন্ট আপনারা, তো এই জন্য আপনারা কি করবেন জানেন, আপনারা এগুলো দেখে দিয়ে খালি সব একসাথে ধরে ক্যাটাগরাইজেশন মেরে ওদের কাজ করে। এআই আপনাকে সাজেশন দিচ্ছে, নট অ্যাকুরেট অ্যান্সার, এটা মাথায় রাখবেন। এআই কোনোদিনও অ্যাকুরেট অ্যান্সার দিতে পারে না, এটা মাথায় যেন থাকে। এই যে এটা হইতেছে ব্যাংক পেন্ডিং, যেটা ছিল কি ফর রিভিউ প্যানেল, নাম চেঞ্জ হয়ে আসে পেন্ডিং। তারপরে কি পোস্টেড, মানে যেগুলো অলরেডি ক্যাটাগরাইজেশন করা হয়ে গেছে, আর এক্সক্লুড মানে বাতিল করে দেওয়া। এখন আসেন এই যে যে ট্রানজেকশন গুলো আছে, সেই ট্রানজেকশন আপনাকে কি করতে হবে, ক্যাটাগরাইজেশন করতে হবে। ধরেন আপনি একটা ট্রানজেকশনটাকে যখন ওপেন করবেন, তখন আপনার সামনে দুইটা অপশন, একটা ক্যাটাগরাইজ, একটা কি ম্যাচ। ম্যাচ কখন হয়, যখন কোনো সিমিলার ট্রানজেকশন থাকে, যখন কোনো কি সিমিলার ট্রানজেকশন কুইক বুকসে থাকে সেম অ্যামাউন্টে, তখন তারা বলে যে এটা কোন ট্রানজেকশনের জন্য, তুমি আমাকে ম্যাচ করে দাও। নাহলে আমাকে কি করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে, তাই না? এখন ক্যাটাগরাইজেশনের মধ্যে মূল কাজটাই হইতেছে এই যে অ্যাকাউন্ট, মূল কাজটাই কি অ্যাকাউন্ট বা ক্যাটাগরাইজেশন করা, কোন হেডের আন্ডারে যাবে, কোন লেজার অ্যাকাউন্টের আন্ডারে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো কোন হেডের আন্ডারে যাবে, চ্যাট জিপিটি প্র্যাকটিস করতে বলছিলাম, করছিলেন কেউ? দেখতে বলছিলাম যে চ্যাট জিপিটি নিয়ে কন্টেন্ট। হ্যাঁ, পিছনে আমাদের আপুরা চ্যাট জিপিটি নিয়ে দেখছেন? আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি ইউজ করলে তো ভালোই, তাই না? ওকে, এখন আমি কি করব, আমি একটু চ্যাট জিপিটিতে যাব, আমি দিলাম তাকে একটু হাই হ্যালো করে নিলাম, আমি কুইক বুকসে কাজ করি, আমি চাই যে আমার ব্যাংকের কিছু অ্যাকাউন্ট তুমি কি ক্যাটাগরাইজ করে দাও, 4টা কলাম হবে, ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্রল, এরকম কলামের হবে। হ্যাঁ, এরপরে আমাদের যে ফাইল আছে, ভাই একসাথে অনেকগুলো পারবে না, অল্প অল্প করে দিতে হবে, 10টা 15টা করে দিতে হবে যদি আপনার ট্রানজেকশন অনেক বেশি থাকে। এগুলাকে এনে জাস্ট পেস্ট করে দেন, দিয়ে দেখি তারা কি অ্যান্সার দেয়। তারা আমাকে সাজেস্ট করতেছে কোন টাইপের অ্যান্সার তুমি চাও। বা আমি এটা চাই। ওকে, এই যে দেখেন তারা কি সুন্দর করে নিচে এখানে সাজেস্ট করছে না, হেডিং আকারে। হ্যাঁ, কোনটা কোন টাইপের খরচ দেখছেন, কোনটা কোন হেডে যাবে, সেগুলা কি আপনাকে তারা সাজেস্ট করছে। ঠিক আছে? আচ্ছা, এর আগে আমাদের, ধরেন আপনি এটাও পারতেছেন, এখন ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে যে কোনটা কোন হেডের আন্ডারে। এখন এই জিনিসগুলো থেকে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না যে এটা আসলে এক্স্যাক্টলি কি কাজ। ঠিক আছে, কি কাজের জন্য করছে, তখন আপনি কি করবেন, একটা আপনার ফাইল, আপনি একটা ফাইল রেডি করবেন ক্লায়েন্টের জন্য। ফাইলটা রেডি করে আপনি কি করবেন,
একটা দিবেন হইতেছে চার্ট অফ অ্যাকাউন্ট। কি চার্ট অফ অ্যাকাউন্ট? মানে আপনি যে যে হেডগুলো ব্যবহার করছেন সেগুলো লিখে দিবেন, ক্লায়েন্টের কাছে পাঠাবেন, ক্লায়েন্ট রিভিউ করে আপনাকে বলবে যে হ্যাঁ এটা এই হেডের আন্ডারে যাবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন আসেন এই ক্ষেত্রে আমরা করব ব্যাংক রুল। ব্যাংক রুল করার কেন প্রয়োজন? ব্যাংক রুল করার প্রয়োজন এরকমই যে ট্রানজেকশন তো এখানে মাত্র 12-13টা, আরো অনেক ট্রানজেকশন থাকে। এখন ট্রানজেকশন গুলোর মধ্যে কিছু মিল খুঁজে বের করতে হয়। যদি আমি রুল বের করি তাহলে এক রুলের এগেইনস্টে কিন্তু আমি একবারে সব কাজগুলোকে শেষ করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখেন তো এই ফাইলের মধ্যে কমন আইটেম কি আছে, এমন কিছু কমন আইটেম খুঁজে বের করেন, দেখেন পান কিনা। এটা নাকি? তারপরে এই রুল বানানো হইতেছে ব্রেনে খেলা, যদি ঠিক মতো বানাইতে পারেন কাজ আপনার অনেক কমে যাবে। আর ইন্টারেস্টিং জিনিস সবগুলো কি স্পেন্ড মানি, তাই না? সবগুলো কিন্তু প্যাটার্নও চেক করতে হবে, কোনোটা ডেবিট কে মানে আর কি ওর পালট থাকা যাবে না, সবগুলো একই প্যাটার্নে হইতে হবে, না হলে আপনি করতে পারবেন। তাহলে আমি একটা কি করব, কি করব বলেন? সিমি, হ্যাঁ বলেন, সমস্যা নেই, বললে তো বলে দেবো কি। হ্যাঁ, সেগুলোকে বের করে আমি একটা ব্যাংক রুল বানাবো। এখন ব্যাংক রুল সবগুলার জন্য আমি কোথায় চলে যাব? সর্বপ্রথম চলে যাব সেম এই যে ট্রানজেকশন প্যানেলেই দেখেন অ্যাপ ট্রানজেকশন রিসিভ রিকনসাইল, পাশে কি রুলস আছে না, এই যে রুলস, চলে যাব নিউ রুল। যা মাত্র বলছে আমাকে একটা রুলের জন্য নাম দেন। ক্রেডিট, চেক ক্রেডিট পারচেজ না? বা আপনি দেন, এত ঝামেলা কি দরকার, রুল 1 দেন, তাও হয়। একটা নাম চাইছে তারা। এরপর বলছে অ্যাপ্লাই টু দিস ট্রানজেকশন দ্যাট আর মানি ইন নাকি মানি আউট, মানি আউট। অল ব্যাংক ট্রানজেকশন, আপনার কাছে ব্যাংক একটাই আছে, অনেকগুলো ব্যাংক থাকতে পারে, সেই ব্যাংকের জন্য নির্দিষ্ট করে আপনাকে দিতে হবে। তাহলে এই যে ওয়েলস ফার্গো ব্যাংক। আচ্ছা, তারপরে বলছে ইনক্লুডিং ফলোইং এনি, যে কোনো কিছুর জন্য। এখন ডেসক্রিপশন, ব্যাংক টেক্সট, অ্যামাউন্ট, তিনটা জিনিস দিয়ে মিলানো যায়, একটা ডেসক্রিপশনে, একটা ব্যাংক টেক্সটে, একটা অ্যামাউন্টে। জিনিসটা একটু বোঝাই, আমি আবার একটু ব্যাংক ট্রানজেকশনে চলে যাব যেখানে আমি আপলোড করছি। আচ্ছা, এই যে দেখেন এটা কি ডেসক্রিপশন না? এটা কি ডেসক্রিপশনে দেওয়া আছে। আরেকটা আছে, সেটা যখন আমি এটাকে ওপেন করব তখন দেখবেন এই যে মেমো আকারে লেখা থাকে না, মেমো আকারে যেটা লেখা থাকবে সেটাকে বলা হয় কি ব্যাংক টেক্সট। এটা ডেসক্রিপশন, এটা কি ব্যাংক টেক্সট, তাই না? তারপরে আরেকটা মিলানো যায় কি অ্যামাউন্ট দিয়ে। তাহলে আমি কি দিব বলেন? আমার এই যে চেক ক্রেডিট কার্ড পারচেজ কি এখানে লেখা আছে? হ্যাঁ, ডেসক্রিপশনে লেখা আছে কি ভাই? তাহলে দিব ব্যাংক টেক্সট। এই যে এখানে বলছে কোন অংশটাতে মিলাবেন। এখন পুরাটা যদি আমি নিই তাহলে কি আমার মিলবে? কমন আইটেমটা আমি নিতে হবে না, ঠিক যেভাবে আছে ওইভাবে। এখানে কমন আইটেম কি চেক ক্রেডিট পারচেজ, তাই না? শুধু এই অংশটুকু কপি করে নেন, নিয়ে এখানে এন্টার টেক্সট দিয়ে দেন, বাস। তারপরে বলছে ট্রানজেকশন টাইপ, এটা কি টাইপের ট্রানজেকশন, এক্সপেন্স, ট্রান্সফার, চেক নাকি ক্রেডিট কার্ড পেমেন্ট? আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটিতে যেটা করছিলাম সেটা আমরা একটু দেখি। চেক ক্রেডিট কার্ড পারচেজ, আমেরিকান এআই, ইউটিলিটিস এক্সপেন্স, সবগুলো কি দেখা গেছে যে সফটওয়্যার সাবস্ক্রিপশন রিলেটেড, তাই না? গোড্যাডি, এই যে গুগল অ্যাডস। আচ্ছা, এগুলো সফটওয়্যার পারচেজ, তাহলে আমি এগুলাকে দিব এক্সপেন্স আকারে। ক্যাটাগরি, এই যে আসেন ক্যাটাগরি, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন,
সাবস্ক্রিপশন আছে, আমি এই ক্যাটাগরিতে দিলাম। এইবার দেখেন পেই হইতেছে রেকমেন্ডেড। এখানে একটা ঝামেলা লাগতে পারে আপনাদের কাছে, এক একজনের পেই এক এক রকম। যেমন www.getter রেসপন্স একজন, তাই না? এটা একটা। তারপরে হইতেছে কি পেপাল, এখানে একটা, এখানে একটা, এখানে গুগল অ্যাডস, গোড্যাডি আলাদা, ইট বাই ফোন আলাদা, আমেরিকান এআই আলাদা। এখন আলাদা আলাদা, এখন ভাই এখানে কলাম কি একটা না? এটা রেকমেন্ডেড মানে দিতেই হবে, দেওয়া ছাড়া আপনি যাইতে পারবেন না। তাহলে আমি কি করবো, একটা টেকনিক খাটাবো। টেকনিকটা হইতেছে একজন পেইন নাম সিলেক্ট করে দিই, পরে গিয়ে আমি ম্যানুয়ালি এডিট করব। ওন দিলাম, সে আমার সাপ্লায়ার দিয়ে সেভ করে দিই। তারপর ট্যাক্স রিকোয়ার্ড, ট্যাক্স যেটা বলবে সেটা ধরবো, আপাতত পক্ষে 0 রেটেড ট্যাক্স, আর এই অপশনটাকে অফ রেখে দিব, দিয়ে সেভ করব। ওকে, গো টু রুলস, এখানে ভিডিও দেওয়া আছে, এই যে রুলস সেকশনে চলে আসছেন। এবার দেখেন ব্যাংক ট্রানজেকশনে যাই, দেখি আমার রুলটা আপলোড, এই যে দেখছেন ওয়েলকাম টু অ্যাকাউন্টিং উইথ এআই, পাইছেন? হ্যাঁ, আমাদের অনেকের অনেক কোশ্চেন, আমাদের কি এআই দিয়ে আমরা ওদের শিখাবো না? এআই কি কাজ নাই? এই যে দেখেন তো কি সুন্দর করে রুল নামে চেহারা কি করছে, নীল কালারের কিছু। হ্যাঁ, দেখেন তো, খেয়াল করেন সবাই, এই যে রুল, নাকি কেউ বুঝতেছে না? এই যে এখানে, এই যে, এই যে দেখছেন, দেখেন এই যে নিচেও পড়ে গেছে, তাই না? এখন আসেন, এই প্যানেলটা অনেক স্মুথ হয়েছে। এখন এখন এখানে পেইটাকে, পেইটা হবে কি আমেরিকান এয়ারলাইন্স না? হ্যাঁ, পেইটাকে আমাকে কি করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। তাহলে আসেন, পেইটা আমরা ম্যানুয়ালি ঠিক করে দিব। কাজ যত বেশি আপনি স্মুথ করবেন, তত বেশি আপনার জন্য ভালো। এখন অনেকের আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করছিল, স্যার আমরা তো ওই যে এক্সেল শিটটা যেটা রেডি করলাম না, সেই রেডির মধ্যে যেটা 3টা লাইন হয়ে গেছে, 2টা লাইন আমি বাদ দিয়ে দিলাম, লস কিন্তু দিন শেষে আপনারই। কারণ হইতেছে আপনি পুরো ডেসক্রিপশনটা পাবেন না। কুইক বুকস এর মধ্যে পুরো যখন অডিট করতে যাবে তখন পুরো ডেসক্রিপশন পাওয়া যাবে না, তখন কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হবে। এই জন্য সম্পূর্ণ ডেসক্রিপশন দেবো। তারপরে এই যে আমেরিকান এআই সব ঠিক আছে, জাস্ট একে করে দিবেন পোস্ট, এই যে চলে গেছে। তারপরে আসেন, এরপরটা ইফ বাই ফোন, তাই না? এখান থেকে যাব, নাম দিব কি ইফ বাই ফোন, যে ইফ বাই ফোন, এই যে পোস্ট। তারপরটা কি গোড্যাডি না? তারপর এটা গুগল অ্যাডস, এর নাম কি হবে গুগল, তাই না? আমাদের সব মুশকিলের আসান। গুগল না থাকলে আমাদের জীবন এত সহজ হতো না। ওকে, এখানে কি পেপাল, আমাদের এক ভাই যিনি অনেক অতি উৎসাহিত ভাই, উনি নিজ থেকে গ্রুপ থেকে লিভ নিছে, আমি ওই দিন দেখে একটু অবাক হয়ে গেলাম। যাক, মেহেদি হাসান না কি যেন নাম, মানে দেখলাম উনি গ্রুপ থেকে লিভ নিয়ে নিছে। সাগর হয়ে যায়। ওকে, এটা কি পেপাল ছিল না? পেপাল,
দিয়ে পোস্ট করে দিলাম। তারপরে এটাও পড়ছে হইতেছে গেট রেসপন্স। ওকে, আমি তাহলে এটার নামে একটা সিস্ট্রি করব, গেট রেসপন্স। ওকে, তাহলে আমার রুলের গুলো কি ক্রিয়েট হয়ে গেছে না? এগুলো কই চলে গেছে ভাই? দেখেন 12টার মধ্যে এখন আছে কয়টা? 5টা। এখন এটা চলে গেছে এই যে পোস্টেড এর মধ্যে, এই যে দেখেন পোস্ট, দেখছেন? এখন সুন্দর করে বোঝা যাচ্ছে না রুলের মধ্যে সব পড়ছে যে? ওকে, এরপর আসেন পেন্ডিং আবার চলে যাই। এখান থেকে আমরা দেখবো আর এক এক করে সিলেক্টেড করে দেব। ভাই এইখানে যে ম্যাচ ক্যাটাগরাইজেশন গুলো দিছে, সেগুলাকে জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়া হয়েছে, এআই আপনাকে সাজেশন দিছে। অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের কাজ করার সময় এটা খুব বি কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? এই যে দেখেন ওয়ার্কিং, এখানে বলছে টপ সাজেশন, দে আর নট গিভিং ইউ দ্য সলিউশন, দে আর গিভিং ইউ দ্য সাজেশন। ঠিক আছে, সলিউশন আর সাজেশনের মধ্যে তফাৎ বুঝতে হবে। আমাদের অনেকেই আমরা বুঝি না কোনটা সলিউশন আর কোনটা সাজেশন। ওভারড্রাফট ফি, তাই না? এটা ভালো হয়েছে, এই যে এটা আপনার জন্য ভালো করছে তারা। এখন ওভারড্রাফট ফি, তার মানে এটা কি ব্যাংক চার্জেসে যায়, তাই না? সবকিছু যদি ঠিক থাকে, ভ্যাটটাকে সিলেক্ট করে দিব, ভ্যাট যদি থাকে জিরো রেটেড দিয়ে আমি পোস্ট করে দিব। তারপরে বলছে ইন্টারন্যাশনাল পারচেজ ট্রানজ্যাকশন ফি, মানে আমি কোনো কিছু কিনতে গেছি, এখন এটার জন্য পারচেজের জন্য আমাকে একটা ট্রানজ্যাকশনের কি দিতে হয়েছে? ফি দিতে হয়েছে। তাহলে আমি এটা দিতে পারি ব্যাংক ফি দিই, কারণ আমি ব্যাংকে থেকেই তো টাকা পে করতে যাব, তাই না? তো ব্যাংক চার্জেস দিলাম, দিয়ে এটাকে জিরো রেটেড ট্যাক্স পোস্ট করে দিলাম। এরপরে আসেন ক্যাবেল। ক্যাবেলটা কি হয় ভাই, কেউ বলতে পারবেন? হ্যাঁ, ইউটিলিটিসে যায় অথবা ডিউজ এন্ড সাবস্ক্রিপশনে যায়, তাই না? বা ইন্টারনেট ইউটিলিটিস দিয়ে আরেকটা কি করতে পারেন, ইন্টারনেট নামে একটা ইয়ে ওপেন করতে পারেন। কেন? ওরা দে, তো কি হয়েছে? আমি কি জানি না? এই যে এন্টারটেনমেন্ট আসছে না? আচ্ছা, এটাকে রিলোড দিয়ে নি। তাহলে এটা ইউটিলিটিস এক্সপেন্স আমি দিব, দিয়ে এটাকে সরি ভ্যাট দিতে বলতেছে। ভ্যাটটা সিলেক্ট করে নাই, জিরো রেটেড দিব, দিয়ে পোস্টিং করে দেব। তারপরে এখন বলছে ডিপোজিট। এখন আমি একটু কি করব, এই যে ব্যাংকের এখানে কি ডেসক্রিপশনটা না, ব্যাংক টেক্সট আমি একটু পড়ে দেখব, যদি কোনো ইনফরমেশন পাই আমার জন্য ভালো। অবশ্যই আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব এটা কোনটার আন্ডারে যাবে। আপাতত পক্ষে আমি ধরে নিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, সেই ভিত্তিতে আমি ধরে নিতেছি জিরো রেটেড ট্যাক্স, এটা আমি সেলস থেকে পাইছি। ঠিক আছে, কাউকে আমি সেল করছি, সেই টাকাটা আমার এখানে আসছে। ওকে, তাহলে উইথড্রলের জন্য তারা আমাকে কি সাজেস্ট করছিল? ওনার্স ড্রয়িং বা ক্যাশ উইথড্রল, তাই না? নট বিজনেস এক্সপেন্স। দেখেন এখানে একটা জিনিস কি লিখছে দেখছেন, এখানে তারা লিখছে ওনার্স ড্রয়িং অথবা ক্যাশ উইথড্রল নট বিজনেস এক্সপেন্স, আর অথচ এখানে আপনাকে সানডে এক্সপেন্স দিয়ে বসে আছে। তাহলে কোনটাকে বিশ্বাস করবেন? এই জন্য যার কাজ তার কাছ থেকে আপনাকে শুনে এটার অ্যান্সার আপনাকে দিতে হবে। আচ্ছা, আপাতত পক্ষে এটা দিলাম, যেহেতু আর নতুন অ্যাকাউন্ট করবো না, জিরো রেটেড দিয়ে এটাকে পোস্টিং করে দেবেন। ওকে, দেখেন তো এখানে কি আসে, নিচে কত আসে? 1122.41, তাই না? স্টেটমেন্টে যাই, স্টেটমেন্ট কই ছিল?
1122.41 মিলছে কি? হুম, এবার আসেন রিকনসিলেশন করতে যাবো। ওকে, ধরেন কোনো একটা ট্রানজেকশন আপনার প্রয়োজন নাই, ধরেন আমি একটাকে কি করব, ধরেন ভুল ক্রমে আপনি সেটাকে পোস্টিং দিয়ে ফেলছেন, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলে কি আনডু করলে কি হবে, সেটা আবার কোথায় চলে আসবে, পেন্ডিং প্যানেলে চলে আসবে। পেন্ডিং এ আসলে সেখান থেকে আপনি আবার কি করতে পারবেন, তাকে এডিট করে দেখে শুনে কাজ করতে পারবেন। এখন ধরেন কোনোটা প্রয়োজন নাই আপনার, যা সিলেক্ট করলে ডিলিটের অপশন নাই, প্রথমে তাকে নিতে হবে এক্সক্লুড, এই যে সে কোথায় চলে যাবে, এক্সক্লুড অপশন, তারপর এক্সক্লুড থেকে সেটা ডিলিট করতে পারবে, ঠিক আছে। মানে ডিলিট করার আগেও আপনাকে সে কনফার্মেশন নিয়ে তারপর যাবে। তাহলে পেন্ডিং এ যাই, এখানে যেটা ছিল সেলস এ পোস্টিং দিয়ে, এবার আসেন আমরা চলে যাব রিকনসাইল, এই যে রুলের পাশে রিকনসাইল। আজকে অনেক স্লো পড়াচ্ছি নাকি? হ্যাঁ, প্রথমে অ্যাকাউন্ট ঠিক করে দিতে হবে। এই যে দেখেন বিগিনিং ব্যালেন্সে কোনো হাত দেওয়া যাবে না, এটা লক। এন্ডিং ব্যালেন্স আপনাকে দিতে হবে, স্টেটমেন্টে যাব, এন্ডিং ব্যালেন্স 1122.41, এরপর এন্ডিং ডেট কত বলেন, জুন 30, 2021। স্টার্ট রিকনসাইলিং, জিরো আসছে, হ্যাঁ, এই দেখেন এন্ডিং ব্যালেন্স, ক্লিয়ার্ড ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, কটা পেমেন্ট, কটা ডিপোজিট। ধরেন অনেক সময় কোনো ট্রানজেকশন আপনার কি মানে আসে না, বা দেখা গেল ট্রানজেকশন আপনি ডাবল বার নিয়ে আসছেন, তখন এই যে এখান থেকে দেখেন এই যে টিক মার্ক গুলা, এগুলাকে আনচেক করে দেন, ঠিক আছে। মানে যদি কোনো ডাবল চলে আসে ভুল ক্রমে, তখন এখান থেকেও কিন্তু কি আপনি আনচেক করে ইয়ে করে দিতে পারেন। তো আমার যেহেতু মিলছে, তাহলে আমার তো আনচেক করার দরকার নেই, ডিফারেন্স। এখন আপনি ইনফরমেশন এডিট করতে চান, মানে এন্ডিং ব্যালেন্স, স্টেটমেন্টের ডেট ঠিক করতে চান, তখন এডিট ইনফোতে এসে ঠিক করতে পারবেন। ফিনিশ নাও, পাশে দেখেন ফিনিশ নাও, সেভ ফর লেটার, ক্লোজ উইদাউট সেভিং। ভাই, ফিনিশ নাও দেওয়ার আগে 100% চিন্তা করে দিবেন, যখনই ফিনিশ নাও দিয়ে দিবেন, পরে গিয়ে এডিট করলে আর কোনো পরিবর্তন হবে না, শেষ। ফিনিশ নাও দেওয়া মানে কি, ওই টাইমের জন্য রিকনসিলেশন কমপ্লিট, আপনি প্রিভিয়াস গিয়ে কোনো চেঞ্জ করা পসিবল না। কারণ কোনো কারণে চেঞ্জ করলেও না, ট্রানজেকশন ডিলিটও করে দিলেন, রিকনসিলেশন আর হবে না। বুঝতে পারছি? যদি কোনো কারণে না মিলে, আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে ক্লোজ উইদাউট সেভিং মানে বের হয়ে চলে যান, আবার ঠিক করেন, ঠিক করে এসে তারপর আবার কাজ করেন। কিন্তু ফিনিশ নাও দেওয়ার পরে আর কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। আমরা ফিনিশ নাও দিয়ে দিলাম, রিকনসাইল দিস অ্যাকাউন্ট। আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি, অডিটরে মানে আর কি বলে যে স্যার এটা চেঞ্জ করে দিন, ওটা চেঞ্জ করে দিন, একটু সংখ্যা আর কি দুটো ডিজিট বাড়ায় দিন, কমায় দিন, এটাকে এই হেডে না দিয়ে ওই আরেকটা হেডে দিয়ে নেট প্রফিট কমায় দিয়ে একটু আমার ট্যাক্সটা কমায় দেন। এটা হইতেছে আমাদের, এই জন্য এরা এই ব্যবস্থা নিচ্ছে, মানে আর কি কোনো মতেই চেঞ্জ করা যাবে না। এই দেখেন লাস্ট স্টেটমেন্ট, এই যে এখানে একটা হাইপার লিঙ্ক হয়েছে, হয়েছে না হাইপার লিঙ্ক, এই যে হাইপার লিঙ্কে ক্লিক করেন, দেখেন কত সুন্দর স্টেটমেন্ট, এই যে এখান থেকে প্রিন্ট অপশনে গেলে প্রিন্ট পিডিএফ আকারে আপনি ডাউনলোড করতে পারেন। পোর্ট্রেটে দিন, এই ডাউনলোড করুন, এই দেখেন। আর বাইরের দেশের স্টেটমেন্ট গুলো হয় হইতেছে মানে কি দুইটা ভাগে, দুইটা ভাগ কেমন, শুরুতে থাকে সামারি, এটা কেন শুরুতে থাকে সামারি, দেখেন এই যে শুরুতে দেখছেন, এই যে উপরে লিঙ্ক সহ দেওয়া আছে, এই যে কত তারিখে রিকনসাইল করছি, রিকনসাইল বাই, এই যে আমার ফার্মের নামও চলে আসছে, মানে অ্যাকাউন্টেন্ট হিসেবে যে আমি করছি। স্টেটমেন্টে বিগিনিং ব্যালেন্স, চেক এন্ড পেমেন্ট ক্লিয়ার, ডিপোজিট, এন্ডিং ব্যালেন্স, এই যে তারপরে দেখেন টাইপ, এই যে পেইন নাম আসছে, পুরো ডিটেলসে অ্যাকুরেটলি আসছে, এই যে কয় তারিখে কয়টা বাজে, সব এখানে ডিটেলস রিপোর্ট দেখা যাবে, কেমন।
এইভাবে করে আপনারা রিকনসাইলের রিপোর্ট গুলাকে করে ফেলবেন। আচ্ছা, এখন আসেন, আমরা তো এই রিকনসাইলের পার্ট কমপ্লিট করলাম, ব্যাংক রিকনসাইল। এখন আপনাদের ফাইলে আমি দিয়ে দিছি কি কি, জুন, জুলাই, অগাস্ট, তাই না? জুন মাস শেষ করবেন, তারপরে জুলাই মাস, তারপর অগাস্ট, সবগুলো রিকনসাইল রিপোর্ট দিবেন, পাশাপাশি ব্যাংকের লেজারের রিপোর্টও দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই যে সিএসবি, একটা সিএসবি করে রাখছি, ঠিক আছে, যাতে আপনাদের মনে কষ্ট না যায় যে স্যার আমাদেরকে তো কিছু করে দিল না, এই জন্য আর কি এই যে একটা করে দিয়ে রাখছি, ঠিক আছে। এরপরে আসেন ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, পরে আমরা একটা ব্রেকে যাব। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ক্রেডিট কার্ড স্টোন জুলাই অগাস্ট, তারপরে হইতেছে বিজনেস ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। রিকনসাইলের কাজ সেম, ঠিক আছে, রিকনসাইলের কাজ সেম। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে বলেন? প্রথমে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টে দেখে আসতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের কোথায়, চার্ট অফ অ্যাকাউন্টস, তাই না? কই পাবো? ট্রানজেকশনের আন্ডারেই চার্ট অফ অ্যাকাউন্টস, সেখানে যাব। তাহলে আমার ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা যদি আমি একটু ওপেন করি, এই যে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দেখছেন, আমেরিকান এক্সপ্রেস, এই যে প্রিভিয়াস ব্যালেন্স দেখছেন, এই যে নাম দেখছেন, প্রিভিয়াস ব্যালেন্স আছে, আর এটা কি নিউ ব্যালেন্স দেখছেন, এন্ডিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, নিউ ব্যালেন্স। পুরো স্টেটমেন্ট থেকে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আর নরমালি ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট গুলো হয় আপনার কোন একটা মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে নেক্সট মান্থের মাঝামাঝিতে গিয়ে শেষ হয়, তাই না? নাকি এটা জানেন না? কি জানা নাই ভাই? হ্যাঁ, ক্রেডিট কার্ড যারা ইউজ করে তারা তো জানার কথা এটা। মান্থের মাঝামাঝি থেকে একটা ডেটে স্টার্ট হয়, নেক্সট মান্থের মাঝামাঝি থেকে শেষ হয়। এই যে দেখেন এখানে, এখন এখানে ডেট নাই, সমস্যা বিপত্তি ঘটে গেছে, এখানে ডেট নাই। এখানে ক্লোজিং ডেট দেওয়া আছে, কিন্তু নেক্সট ক্লোজিং ডেট কবে হবে সেটা দেওয়া আছে। এখন বিগিনিং ডেট কবে সেটা দেওয়া নাই এখানে, এখন আপনাকে চেক করে বলতে হবে। 1/18/21, এই দেখেন 12/31/2020, মানে 2020 সালের ডিসেম্বরের 12 তারিখ, তাই না? 2020 সালের ডিসেম্বরের 28 তারিখ, ওই পর্যন্ত। তার মানে 2020 সালের ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হয়েছে, আর ক্লোজিং হয়েছে এই যে দেখেন 2021 সালের জানুয়ারির 25 তারিখ, তাই না? তাহলে আমরা স্টেটমেন্ট থেকে দেখে নিলাম অনেক ভালোভাবে। তাহলে আমরা ক্রেডিট কার্ডের জন্য একটা কি করব, সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেন করব, নাম দিব ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এটা কি আমার জন্য ক্রেডিট কার্ড, তাই না? ক্রেডিট কার্ড, এটা সিলেক্ট ক্রেডিট কার্ড থাকবে। ওপেনিং ব্যালেন্স কিছু কি বলে আছেন ভাইয়া? 30,345.10। আচ্ছা, ডিসেম্বর, ডিসেম্বরে ধরলাম 10 তারিখ 2020, দিয়ে করলাম সেভ। এরপরে সেম ভাবে কি করতে হবে, পিডিএফটাকে সিএসভি তে করতে হবে না? হ্যাঁ, আমি পিডিএফটাকে সিএসভি তে আপনাদের জন্য করে রাখছি, যাতে মন মন খারাপ না হয়। হ্যাঁ, ডাউনলোড করে নিন। হ্যাঁ, বলেন। ওকে, এখন আসেন দেখেন আমি কি করছি, ক্রেডিট কার্ডটা আমি একটা কলাম দিয়ে করে রাখছি, দেখছেন, মানে প্লাস মাইনাস করে রাখছি। এখন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয় ভাই, যেগুলা প্লাস এন্ট্রি থাকে সেগুলাকে মাইনাস দিতে হয়, মাইনাস গুলাকে প্লাস দিতে হয়। কেন? কারণ ক্রেডিট কার্ড অলরেডি সেটা কি লায়াবিলিটি, তাই না? এখন দেখেন আমি এখানে ব্যালেন্সটা, ওপেনিং ব্যালেন্সটা দিব, আমি একটু চেক করব আমার যে স্টেটমেন্টটা আছে। দেখেন স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্স ছিল 30,345.10, তাই না? তাহলে আমি এখানে মাইনাস দিব, তাই না? 30,345.10, তারপর নিচে একটা যোগফল নামাই, ইকুয়াল টু সাম, তাই তো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ক্লোজ করে 31,83.40,
আসে? ওকে, তাহলে আমার ব্যালেন্স ঠিক আছে। আমি আগে রিভার্স করে নিছি। আগে কি করছি? রিভার্স করে নিছি। ওকে, তাহলে এবার আমি চলে যাব ব্যাংক ট্রানজেকশনে। ব্যাংক ট্রানজেকশন এখন এখান থেকে আপলোড কিভাবে করব বলেন? নতুন একটা অ্যাকাউন্ট, এই যে লিংক অ্যাকাউন্টে কি নতুন করে কানেকশন দেওয়া হবে, পাশে আপলোড ফ্রম ফাইল, ঠিক আছে? ড্রপ ডাউন মেনু, এখানে আপলোড ফ্রম ফাইলে চলে যাব। সেখান থেকে এই যে সেম প্যাটার্ন, সিলেক্ট, কন্টিনিউ, অ্যাকাউন্টের নেম, একটা কলাম দিছি, ফরম্যাটটা কি মান্থ ডেট ইয়ার, এই যে মান্থ ডেট ইয়ার। ওকে, একটা অ্যামাউন্ট ছিল, একটা কলাম ছিল, আমার রিভার্সের প্রয়োজন নাই। জি, আমি রিভার্স করে রাখছি, এই যে দেখেন চলে আসছে। তারপরে কি আসে নাই দেখছেন? এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে তো হবে না। এই যে সিলেক্ট করলাম, এই যে দেখেন এই যে সব চলে আসছে না? হ্যাঁ, এখন সেম ভাবেই সেম প্রম্পট থাকুক। আমি কি করব, আবার কপি করে নিয়ে আসবো। 10-12টার বেশি দিয়েন না, দিলে পরে দেখা যাবে যে কি বলে, ক্র্যাশ হয়ে যাবে, ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যাবে। ওকে, দেখেন এই যে অটো পে, অটো পে, অটো পে কি ক্রেডিট কার্ড পেমেন্ট, তাই না? আপওয়ার্ক প্রফেশনাল ফি, দেখেন আপওয়ার্ক প্রফেশনাল ফি। এখন আসেন, এই যে এত বড় জায়গা থেকে আমাকে কি বের করতে হবে বলেন তো? ব্যাংক রুল বানাবো, তাই না? আমাদের কাজ কি? এই যে আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক, সবগুলা কি একটা রুল আমি ফেলতে পারবো। তারপরে আর কি আছে বলেন? অটো পে, তাই তো? আরেকটা অটো পে, আর কোনটা আছে? তাহলে অটো পে আমরা কি করতে, অটো পে আমাকে তারা কি সাজেস্ট করছে? ক্রেডিট কার্ড পেমেন্ট না? হ্যাঁ, তাহলে আসেন ক্রেডিট কার্ড পেমেন্ট করে দিই। এই যে দেখেন এখান থেকে এইটা আবার একটা ঝামেলা করে ফেলছে। অটো পে 118.99 আর 513.98, এই যে এই দুইটা 118.99, 513, এন্ড এগুলা কি অটো পে, তাই না? আমি চলে যাব, এটাকে সিলেক্ট করব, ট্রানজেকশন টাইপ ক্রেডিট কার্ড পেমেন্ট, দেখছেন? ওপেন করে ট্রানজেকশন টাইপে যাব, ক্রেডিট কার্ড পেমেন্ট। এখন ক্রেডিট কার্ড পেমেন্ট অবশ্যই কোন অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে সে টাকাটা যাবে। আমি ধরলাম আমার ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমি টাকাটা দিব, তাহলে ওয়েলস ফার্গো ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, পোস্টিং দিয়ে দিলাম। এরপর আসেন আবার অটো পে, ট্রানজেকশন টাইপ সিলেক্ট করতে হবে, ক্রেডিট কার্ড পেমেন্ট কোন অ্যাকাউন্টের থেকে যাবে, আপনার অবশ্যই কোনো না কোনো কি ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, দিয়ে এটাকে পোস্টিং করে দেব। ঠিক আছে, এবার আসেন কি আমার রুল কি, আপওয়ার্ক না? আপওয়ার্কের জন্য তারা আমাকে কি সাজেস্ট করছে বলেন? আপওয়ার্কের প্রফেশনাল ফি আর কন্ট্রাক্ট লেভেল, আপওয়ার্কের ক্ষেত্রে তাই হয়। তো আমরা চলে যাব ব্যাংক রুল, নিউ রুলে চলে যাব। নাম কি দিব? ধরলাম রুল নাম্বার 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি টাইপ? মানি আউট, তাই না? এগুলো কি মানি আউট, মানি আউট। কিসের রিসিট ভাই, কে বললেন এত সুন্দর কথা? এই যে দেখেন এখানে কি স্পেন্ড মানিতে আছে না? আর এটাতে মিলাইতে হবে ডেসক্রিপশন দিয়ে, তো না, মিলাইতে হবে কি ব্যাংক টেক্সট দিয়ে, তাই না? রুলসে চলে যাব, নিউ রুলে যাব,
রুল 2 মানি অর ট্রানজাকশন, এই যে দেখেন এখান থেকে কি ব্লু বিজনেস প্লাস, তাই না? একটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিব, আর এটা কি হবে এনি। আমরা মিলাবো হইতেছে কি ব্যাংক টেক্সটের সাথে, আর এন্টার টেক্সট মানে ওই যে আপওয়ার কথাটা কোন সময় বড় হাতে ছোট হাতে সামান্য কিছুর জন্য কিন্তু মিলবে না। তো যেভাবে আছে ওইভাবে এনে আপনাকে এখানে পেস্ট করতে হবে। তাহলে এটা এক্সপেন্স আমার কি প্রফেশনাল ফি, তাই না? লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি। পেই তো এবার আমি দিতে পারবো, তাই না? একটাই তো আপওয়ার্ক না, সবগুলা কি আপওয়ার্কের না? তাহলে আমি পেই একজনকে সিলেক্ট করতে পারবো, তাহলে আমার সমস্যা হবে না, আপওয়ার্কে থাক। ট্যাক্স জিরো রেটেড, জাস্ট সেভ। এই যে দেখেন রুলে পড়ে গেছে না? হ্যাঁ, জাস্ট সব ঠিকঠাক থাকলে সিলেক্ট করেন, नीचे पोस्ट ऑप्शन चला गया। ঠিক है, আচ্ছা এবার আসেন আর বাকিগুলো আমরা করব এক এক করে। তাহলে প্রথমে এক এক করে আসি। টি মোবাইল 140, টি মোবাইল তারা আমাকে কি সাজেস্ট করছে? ইউটিলিটিস মোবাইল ফোন, তাই না? ওকে, টেলিফোন, টেলিফোন নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে অলরেডি, তাহলে তো ভালোই, আমার আর কষ্ট করে করতে হবে না। এক্সপেন্স এটা জিরো রেটেড দিয়ে পোস্টিং করে দিন। তারপর আসেন অ্যাপেল, অ্যাপেলে কি করছেন? ইন্টারনেট বিল চার্জ, তাই না? সাবস্ক্রিপশন জিরো রেটেড দিয়ে পোস্ট। তারপরে গেইকো, এটা ওপেন করি, গেইকো অটো, এটা ইন্স্যুরেন্স বলে দেওয়া আছে কি ইন্স্যুরেন্স, তাই না? তাহলে আমরা এখান থেকে আচ্ছা, তাহলে আমি এখান থেকে দিবস ভ্যাটটা জিরো রেটেড দিয়ে পোস্ট করে দিব। তারপরে স্পেকট্রাম গার্ডেন গ্রোভ সি ইউটিলিটিস ইন্টারনেট আর বিল সাবস্ক্রিপশনে দিয়ে দিই, ইন্টারনেট না ইউটিলিটিস দিয়ে দিই। এক্সপেন্স জিরো রেটেড, তারপরে এখানে বলছে কমিউনিকেশন আর ভার্চুয়াল রিপ্রেজেন্টেটিভ সার্ভিস, ওই ঘুরে ফিরে একই। কমিউনিকেশন সার্ভিসে দিতে পারেন অথবা ডিভিশন সাবস্ক্রিপশন আলাদা নামে হেড করতে পারেন। এই যে সফটওয়্যার বের করি একটা, তারপরে ভ্যাট জিরো রেটেড পোস্টিং লাস্ট। এটাকে যদি আমি ওপেন করি, অ্যাডভার্টাইজিং ও সফটওয়্যার সাবস্ক্রিপশন না, অ্যাডভার্টাইজিং জিরো রেটেড পোস্টিং করে দেয়। সব কি ডান না? এখানে দেখেন 31,83.42 না? হ্যাঁ, okay, এটাই তো ছিল। এখন চলে যায় রিকনসাইলে। প্রথমে ব্যাংকটাকে সিলেক্ট করব, গুলো বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এন্ডিং ব্যালেন্স 83.42, আর ক্লোজিং ডেটটা লাস্টের ডেটটা দিলেই তো হচ্ছে না? রিকনসাইলিং জিরো চলে আসে না?
সবকিছু ঠিক আছে, পেমেন্ট চার্জেস বিগিনিং এন্ডিং ফিনিশ নাও, ডান। এই যে স্টেটমেন্টের রিপোর্ট সেম ভাবে এখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো আসেন আমরা ব্যাংক করলাম, ক্রেডিট কার্ড করলাম, এবার পেপাল। ঠিক আছে, ওই যে এখানে ড্রপ ডাউন থেকে আপলোড করবেন সব আগের মতোই সিস্টেম। তো পেপালের ক্ষেত্রে আসেন, পেপালটা কি আগে আমাদেরকে বুঝতে হবে। পেপালটা কি ভাই, বলতে পারবেন? পেপাল জিনিসটা কি? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটার মাধ্যমে টাকা ট্রানজেকশন আদান প্রদান করা হয়, তাই তো? বিশাল বড় পেপাল। পেপালে যদি আমি একটা স্টেটমেন্ট দেখাই আপনাদের, পেপাল স্টেটমেন্ট, এটা আমার স্টেটমেন্ট ছিল তো এই জন্য স্টুডেন্টদেরকে দিই না এটা। এই যে পেপালের স্টেটমেন্ট হয় এরকম, দেখছেন? এই যে পেপালের স্টেটমেন্ট, কারেন্সি, অ্যামাউন্ট, ফি, টোটাল। ঠিক আছে, এগুলো আপডেটেড। এখন পেপালের ক্ষেত্রে আমি স্টেটমেন্টটাকে আমি কি করছি, একটা এক্সেল শিটে কনভার্ট করছি। কেমন? আগে এক্সেল শিটটা ডাউনলোড করে নেবেন সবাই, তারপর আমি এক এক করে বুঝাচ্ছি। যাদের মাল্টি কারেন্সি নিয়ে কাজ হয়, যে সকল প্রতিষ্ঠান মাল্টি কারেন্সি নিয়ে কাজ হয়, আমি ধরেন ডিরেক্ট সিএসবি তে আমি ডাউনলোড করি, হ্যাঁ, সিএসবি তে ডাউনলোড করুন। যাদের মাল্টি কারেন্সি নিয়ে কাজ হয়, মানে যারা মাল্টি ন্যাশনাল বিজনেস করে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে থেকে, তাদের ক্ষেত্রে কি হয়, এই কারেন্সিটার জন্য তারা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে। কারণ বাংলাদেশে যেরকম আমরা লোকাল ব্যবহার করি কি, বিকাশ, নগদ, ইউক্যাশ, এগুলা ব্যবহার করি, কিন্তু বাইরের দেশের ক্ষেত্রে সেই জিনিসটা ব্যবহার হয় না। বাইরের দেশে আমাকে পেপালে ট্রানজেকশন গুলো করতে হয়। তো পেপালের মধ্যে ট্রানজেকশন যেহেতু বাইরের ট্রানজেকশন, তাহলে এখানে থাকবে কি, অবশ্যই কারেন্সি কি অনেকগুলা থাকবে, তাই না? তো সর্বপ্রথম আমাকে বলেন যে কোন কারেন্সি নিয়ে আমরা কাজ করি, হোম না ফরেন? কি আমরা অ্যাকাউন্টে কোন কারেন্সি নিয়ে কাজ করতেছি? ইউএসডি টা কি আপনার হোম কারেন্সি না ফরেন কারেন্সি? তাহলে আপনার সবসময় কি নিয়ে কারেন্সি নিয়ে কাজ করা উচিত? মাল্টি কারেন্সি যখন করছেন তখন ইম্প্যাক্টটা কোথায় পড়ছিল, ফরেন কারেন্সিতে না হোম কারেন্সিতে? আপনি যখন একটা মাল্টি কারেন্সি ইনভয়েস করছেন অস্ট্রেলিয়ান ডলারে, তখন সেক্ষেত্রে ইম্প্যাক্টটা কোথায় বেশি পড়ছিল, নাকি বুঝেন নাই? তাহলে এখানে হোম কারেন্সি করব, ইয়া রিকনসিলিয়েশন হোম কারেন্সি করব না ফরেন কারেন্সি করব? কেন? কারণ ফরেন কারেন্সি করা যে কথা, না করাই একই কথা। কারণ ওই জিনিসগুলো কি অলরেডি হোম কারেন্সিতে ইনক্লুডেড হয়ে গেছে। এবার আসেন, আমি এটাকে এক্সেলে ডাউনলোড করে নিছি সবগুলোর ফিল্টার। তাহলে সর্বপ্রথম আমাকে কি কাজ করতে হবে বলেন? আগে আমাকে কাজ করতে হবে কারেন্সিটা ঠিক করে নিতে হবে। এই যে ফিল্টার অ্যাড করে নিয়ে, ফিল্টার অ্যাড করা ছিল, না থাকলে অ্যাড করে নেবেন আর কি। ইউএসডি দিব, ইউএসডি দিয়ে ওকে দিব, দেখেন এই যে চলে গেছে না? আচ্ছা, তার আগে একটা জিনিস বুঝাই। পেপালের ওপেনিং ব্যালেন্সটা, পেপাল আমার কি টাইপের অ্যাকাউন্ট কেউ বলেন আমাকে? চার্ট অফ অ্যাকাউন্টস, এটা কোন হেডে যাবে? অ্যাকাউন্ট টাইপ কি হবে? হ্যাঁ, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অন হ্যান্ড নামে হবে, তাই তো? এখন আসেন এটার ওপেনিং ব্যালেন্সটা আমরা দেখার চেষ্টা করি, খুব ভালো করে দেখেন। এখানে গ্রস অ্যামাউন্ট 14.99, ফি হইতেছে -99, নেট অ্যামাউন্ট কত? 14, তাই না? আর এটার ব্যালেন্স কত আছে, আমি যদি ব্যালেন্সটা চেক করি 14.99। তাহলে কেউ আমাকে এই কয়টা ইনফরমেশন দেখে বলেন ওপেনিং ব্যালেন্স কত ছিল? এটা কিন্তু ট্রানজেকশন। প্রথমটা কি আমার ট্রানজেকশন মেল চিপের সাথে। এটার গ্রস অ্যামাউন্ট 14.99, ফি হইতেছে 99, নেট অ্যামাউন্ট কত? 14, আর এটার ব্যালেন্সও ওই টাইমে ছিল 14.99। তাহলে এটার ওপেনিং ব্যালেন্স কত ছিল? কেয়ারফুলি চিন্তা করেন।
হ্যাঁ কেমনে 15.58 হ্যাঁ আর ব্যালেন্স জিরো কে কে সমর্থন করে কেন বলতে হবে আমি তো ভুল হইতেও পারি হ্যাঁ আমি তো ভুল হইতেও পারি ভাই সোজা একটা বিকাশের একটা লেনদেন চিন্তা করেন ধরেন কাউকে পাঠাইছেন আপনি 1500 টাকা ধর বা 2000 টাকায় পাঠালেন তাকে খরচ পাঠাইছেন কত 40 টাকা তাই না তাহলে কত 2040 হইতেছে কি আপনার গ্রস অ্যামাউন্ট নেট অ্যামাউন্ট কত 2000 তাই না তারপরে হইতেছে ফি কত 40 তার অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে 2000 তাহলে তার আগের ব্যালেন্স ছিল কত ভাই তার আগের অ্যাকাউন্টে তো জিরো ব্যালেন্স থাকার কারণেই তো এই অ্যামাউন্টই দেখাইতে যদি বেশি থাকতো তাহলে তো বুঝতাম যে আগের অ্যামাউন্ট এত ওইটা থেকে আগের অ্যামাউন্ট বাদ দিলে তো পাইতাম এখানে দেখাচ্ছে 14.99 গ্রোস অ্যামাউন্ট ফিটাকে আলাদা করছে নেট অ্যামাউন্টকে আলাদা করছে আর ব্যালেন্সও দেখাইতেছে ওই সেম অ্যামাউন্টে তার মানে কি ওটাই তো আমার ব্যালেন্স কি জিরো না তাহলে আপনারা চার্ট অফ অ্যাকাউন্টে পেপাল সেট করবেন কি নামে চার্ট অফ অ্যাকাউন্টের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে জিরো দিয়ে সেট করবেন কেমন এরপরে আসেন আমরা ওপেনিং ব্যালেন্স পেয়ে গেলাম এরপরে আসেন আমরা কি করব কারেন্সিটাকে সেট করব ইউএসডি ঠিক আছে এরপর আসেন আমার কি কি জিনিসের প্রয়োজন নাই টাইম জোনে কি প্রয়োজন আছে টাইম এগুলোর প্রয়োজন নাই তাহলে কলামগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবো তারপর টাইপ টাইপ থাকুক স্ট্যাটাসের প্রয়োজন নাই কারেন্সির প্রয়োজন নাই দেখি এই যে দেখছেন যখনই কারেন্সি ডিলিট করতে যাবেন তখন কি হবে আবার ওই আগের গুলো চলে যাবে আমরা কারেন্সিটাকে একটু পরে ডিলিট করি কলামগুলোকে ঠিক করে নিই কেমন তারপরে ট্রানজেকশন আইডি শিপিং অ্যাড্রেস স্ট্যাটাস আইটেম আচ্ছা আইটেম টাইটেল পর্যন্ত আইটেম টাইটেলটা থাক ডিলিট এরপরে আইটেম আইডি শিপিং ব্যালেন্স পর্যন্ত কি আর লাগবে আমার কোনো কিছু হ্যাঁ আমার কোনো জিনিস আপলোড করার জন্য কয়টা জিনিস লাগে ভাই কুইক বুকসে আপলোড করার জন্য ব্যাংক ট্রানজেকশনে যে এতক্ষণ যে দেখলেন ডেট ডেসক্রিপশন অ্যামাউন্টে যদি দুইটা কলাম করেন দুইটা না হলে একটা কলাম হবে ওকে তাহলে আমার লাগবে কি আলটিমেট ডেট ডেসক্রিপশন এগুলো লাগবে তাই তো আসেন আমরা একটা নতুন করে ফোল্ডার নিব সেম ভাবে ডিলিট করে দিই নতুন করে একটা নিই এক্সেল ওকে আর ওই ওই শীট থেকে এই জিনিসগুলোকে কপি করে নিয়ে আসেন ঠিক আছে কপি করে এখানে পেস্ট করে দেন বাস এবার কারেন্সি দেখেন তো কারেন্সি যদি আমি ডিলিট করি তাহলে কি আমার কোনো সমস্যা আছে No. এখন আসেন আমি একটা কলাম নিব নাম কি দিব বলেন তো ডেসক্রিপশন কি দিব ডেসক্রিপশন এখন ডেসক্রিপশন কলামে আমি চাচ্ছি নেম টাইপ আর আইটেম টাইটেল এই তিনটা কলামকে একসাথে আমি এখানে দেখাতে যাইতেছি তাহলে বলেন তো কি ফর্মুলা ইউজ করব সুমন ভাই প্লাস প্লাস এটা আচ্ছা ইকুয়াল টু দিব না ইকুয়াল টু দিলাম
এটা, তারপরে কি প্লাস, সরি প্লাস এটা, এটা, ঠিক আছে, দিলাম, দেখি, নাই তো ভাই, ভ্যালু ভ্যালু লাগবে না, এটা ফর্মুলা আলাদা, ফর্মুলাটা হইতেছে, দেখেন দেখে রাখেন, কনক্যাটানেট, CON, CATENATE, কনক্যাটানেট, তারপরে কমা দিলাম, কমা দিয়ে ফার্স্টের কলাম, তারপরে কমা দিয়ে সেকেন্ড কলাম। এর আগে একটা কাজ করব, দাঁড়ান, কমা দিচ্ছেন না, কমা দিয়ে একটু স্পেস দিয়ে ডাবল কোটেশন দেন। ডাবল কোটেশন কেন ইউজ করা হয়? মানে কোন একটা জিনিসের মধ্যে গ্যাপ আনার জন্য, গ্যাপ স্পেস আনার জন্য। তারপরে এই যে সেকেন্ড কলাম, তারপর আবার কমা দিলাম, তারপরে ডাবল কোটেশন, আবার কমা দিয়ে আইটেম টেবিল, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করুন, দেখেন তো আসে কিনা। এই যে মেল চিপ প্রি অ্যাপ্রুভ না, আচ্ছা এটা মাঝখানে একটু কোটেশনের মাঝখানে ফাঁকা করে দিই, এই যে, ঠিক আছে। এবার আসেন, জাস্ট ছেড়ে দেন, হয়ে গেছে না? আচ্ছা, এখন যদি আমি এই কলামগুলোকে ডিলিট করি তাহলে কি আর এই ফর্মুলা থাকবে? হ্যাঁ, এই দেখেন, ডিলিট করে দিই, দেখছেন? এখন এটার জন্য কি করতে হয় বলেন তো? কপি করে পেস্ট ভ্যালু দিতে হয়, এই যে পেস্ট ভ্যালু দিলে তাহলে আর সমস্যা হয় না, কপি করে পেস্ট ভ্যালু দিতে হবে, এই দেখেন, delete, ঠিক আছে। এখন বলেন আপনার কোন কলাম লাগবে, ফির জন্য তো দেখাইতেই হবে, তাহলে কি গ্রস অ্যামাউন্ট লাগবে আপনার? ওপেনিং ব্যালেন্স, এটা আবার কি? আমি বলছি নেট অ্যামাউন্ট না গ্রস অ্যামাউন্টের মধ্যে কোনটা লাগবে? আমি তো ফি দেখাইতেই হবে, আর তাহলে আমার কি লাগবে, নেট অ্যামাউন্ট লাগবে না? এবার আসেন দেখেন, ফি গুলাকে কেটে নিব, কেটে নিয়ে এর নিচে একদম ডিরেক্ট পেস্ট করে দিব, তারপর ডেট গুলাকে নিব, ডেট গুলাকে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, তাহলে কি সিরিয়াল ওয়াইজ হলো না? ফি কলামটাকে এবার ডিলিট করে দেন, এগুলো প্রত্যেকটার নাম কি হবে? পেপাল ফি, পেপাল, পেপাল ফি, জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে দেন, সবগুলো কি পেপাল ফি হয়ে গেছে না? হ্যাঁ, এরপরে যেগুলো জিরো আছে, জিরো তো আপনার কোনো কাজ নেই, জাস্ট এগুলাকে সিলেক্ট করে ডিলিট করে দেন, ডিলিট, 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 বাস, আপনার ফাইল কি রেডি না আপলোড করার জন্য? এটাকে এবার একটু ভালো করে ইয়ে করেন, বর্ডার করে দেন, শেষ, আপনার ফাইল রেডি ইম্পোর্টের জন্য। বুঝতে পারছি। এবার আসেন এন্ডিং ব্যালেন্স কিভাবে দেখবেন, এই যে এটার এন্ডিং ব্যালেন্স খেয়াল করলেই তো হচ্ছে, এই যে এন্ডিং ব্যালেন্স কি জিরো না, তার মানে ওপেনিং ও জিরো, এন্ডিং ও জিরো, তাহলে এটা আপনারা সেম প্রসেসে করে ফেলবেন। ওকে, এবার আসেন, দুইটা জিনিস আমরা কাজ শিখি কিন্তু কিভাবে কাজের অ্যাক্সেস নিতে হয় ক্লায়েন্টের কাছে সেটা জানি না অনেকে। এই ভিডিওটা আপনাদের ইউটিউবে দিয়ে রাখছিলাম, আপনারা দেখেন নাই, দেখে নেবেন, কিন্তু আমি এখন একটু বলে দিই হাউ টু টেক অ্যান অ্যাক্সেস ফ্রম ইয়ার ক্লায়েন্ট। এই যে এই অ্যাকাউন্ট অ্যালার্গেন, এই অ্যাকাউন্টের এখন ধরেন আপনাদেরকে অ্যাক্সেস আমি কিভাবে দিব অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে, কিভাবে আমি অ্যাক্সেস দিব। এখন আমি চলে আসবো এখান থেকে মাই অ্যাকাউন্টেন্ট অপশনে, মাই অ্যাকাউন্টেন্ট অপশনে চলে আসলে এখানে একটা ইমেল অ্যাড্রেস যাবে, মানে এটা কি অবশ্যই কি অ্যাকাউন্টেন্টস ইমেল, মানে আপনাদের যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে না, সে অ্যাকাউন্টেন্ট ভার্সনের ইমেলটা এখানে দেওয়া মাত্রই ইনভাইট যখন সে পাঠাবে
তখন আপনার ইমেইলে একটা ইনভিটেশন মেইল চলে আসবে, পরে ওটাকে অ্যাকসেপ্ট করে নিলে আপনি পরে কুইক বুকসে তার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন অ্যাকাউন্টেন্ট হিসেবে। বুঝাইতে পারছি কথা? এটা। আরেকটা বলছি টিম কিভাবে অ্যাড করা যায়, টিম মেম্বার কিভাবে কুইক বুকসে অ্যাড করা যায়। কুইক বুকসের আপনাদের যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে, ধরেন অ্যাকাউন্টেন্ট ভার্সনে যদি আমি যাই, ওকে, এখান থেকে দেখেন অ্যাকাউন্টেন্ট ভার্সনে একটা পার্ট আছে কি টিম, তাই না? টিমে আমরা যাওয়ার চেষ্টা করি। দেখেন আপনার যদি এটা তো আপনাদের নামে কি একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন বা আপনার একটা ফার্ম, তাই না? এখন আপনি এখান থেকে আপনার ফার্মে আরো কিছু লোকজনকে আপনি রাখতে চাচ্ছেন, আপনি এখান থেকে অ্যাড ইউজার অপশনে গিয়ে আরো কিছু ব্যক্তিকে আপনি এখানে রাখতে পারেন, আপনার ফার্মে রাখতে পারেন, তাদেরকে কিছু দায় দায়িত্ব দিয়ে। যদি কোনো কারণে ফার্মে মানে আর কি কাজ নিয়ে আসে, তখন টিম ওয়াইজ সে কাজটা করতে পারবেন ওই এক ফার্ম থেকেই। ঠিক আছে? এক ফার্ম থেকে আপনি রোলটাকে অ্যাসাইন করে দিতে পারেন তাকে, সে কি কাজ করবে, ইনভয়েস দেখবে, এক্সপেন্স দেখবে, নাকি ফুল কোম্পানি অ্যাডমিন হবে, প্রত্যেকটা জিনিস সে এখান থেকে মানে আর কি কাজগুলো করতে পারবে। অ্যাড ইউজার অপশনে চলে যান। এই যে অ্যাড ইউজার অপশনে গেলে যাকে আপনি টিমে অ্যাড করতেছেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে কি টাইপের রোল দিতে চাচ্ছেন, সে কি রোলে অল অ্যাক্সেস দিবেন নাকি কোনো অ্যাক্সেস দিবেন না, লিমিটেড কাস্টমারের জন্য দিবেন নাকি সাপ্লায়ারের জন্য দিবেন, কাস্টমার সাপ্লায়ার দুটোর জন্য দিবেন, নাকি তাকে পেরোলের জন্য দিবেন, নাকি কোম্পানি অ্যাডমিনের জন্য দিবেন, তাকে অ্যাক্সেস এইভাবে দিতে পারবেন, মানে তাকে আপনার টিমে নিয়ে এসে সে এইভাবে আপনার সাথে কাজ করতে পারবে ওই কাজগুলা। ঠিক আছে? দিয়ে সেন্ড ইনভিটেশন দিলে তার কাছে চলে যাবে। ওকে, তাহলে আমাদের টপিক সে পর্যন্ত, তাই না?